হ্যালো এভরিওয়ান, আজাদ একাডেমির আজকের এই দারুণ লার্নিং সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা মাস্টারপিস নিয়ে। গল্পের নাম শুভা। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা ইমোশনাল গল্পকে খুব সহজে বুঝে পরীক্ষার জন্য একেবারে 100% প্রস্তুতি নেওয়া যায়। তো চলো আর কোনো ভূমিকা না করে সরাসরি আজকের মূল বিশ্লেষণে ঝাঁপিয়ে পড়া যাক। আজকে আমাদের পুরো ক্লাসটাকে আমরা 4টা ধাপে ভাগ করেছি। 1. প্রেক্ষাপট ও স্রষ্টা। 2. চরিত্র ও জগৎ গঠন। 3. চূড়ান্ত পরিণতি এবং 4. পরীক্ষার মূল প্রস্তুতি। এই অধ্যায়টা পুরোপুরি নিজেদের আয়ত্তে আনার জন্য আমরা মূলত 3টা সিম্পল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ফলো করব। প্রথমে আমরা গল্পের কোর থিমটা বুঝব, এরপরের ভেতরে যে ট্র্যাজেডি বা করুণ রস আছে সেটা ফিল করব, আর সবশেষে পরীক্ষার জন্য একদম মাস্ট নো ফ্যাক্টসগুলো ব্রেনে সেট করে নেব। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, প্রেক্ষাপট ও স্রষ্টা। চলুন ঘুরে আসি রবীন্দ্রনাথ ও শুভার জগৎ থেকে। মূল গল্পে ঢোকার আগে লেখক পরিচিতিটা একটু ভালোভাবে বুঝে নেওয়া দরকার, কারণ এখান থেকেই কিন্তু আমরা শুভার জগতের প্রথম আভাসটা পাই। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কোন পরিবেশে বসে কী ধরনের চিন্তাভাবনা থেকে এই চমৎকার গল্পটির সূচনা করেছিলেন, সেটা বুঝতে পারলে ভেতরের গল্পটা ধরা অনেক সহজ হয়ে যায়। এখন অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য একটা ট্রিক বলি। এখানে দুটো সাল আছে যেগুলো একেবারে মাথায় লক করে ফেলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে, আর তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। এশীয়দের মধ্যে তিনি প্রথম এই সম্মান পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যের জন্য। এই দুটো সাল কিন্তু পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই কোনোভাবেই ভোলা যাবে না। গল্পের শুরুতেই শুভার প্রতি তার বাবা আর মায়ের সম্পূর্ণ বিপরীত দুটো দৃষ্টিভঙ্গি দারুণভাবে ফুটে উঠেছে। শুভা জন্ম থেকেই কথা বলতে পারে না, আর তার মা এই ব্যাপারটাকে নিজের একটা ত্রুটি বা গর্বের কলঙ্ক হিসেবে দেখেন। মানে তিনি ভাবেন এটা বোধহয় তারই কোনো দোষ। অন্যদিকে বাবা বাণীকণ্ঠ কিন্তু শুভাকে অন্য মেয়েদের চেয়ে একটু বেশিই ভালোবাসেন। আমাদের সমাজে প্রতিবন্ধকতার প্রতি মানুষের যে একটা দ্বৈত বা ডাবল স্ট্যান্ডার্ড মনোভাব আছে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। চলো দ্রুত একটা রিক্যাপ করে ফেলি। আমরা জানলাম লেখকের জন্ম ও নোবেল পাওয়ার সেই ইম্পর্টেন্ট সাল দুটো, বোবা মেয়ে শুভার একদম প্রাথমিক পরিচয়, এবং তার এই না বলা ভাষার প্রতি তার বাবা ও মায়ের সম্পূর্ণ আলাদা দুটো চিন্তাধারা। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, চরিত্র ও জগৎ গঠন। আমরা দেখব শুভার সেই বন্ধু ও আশ্রয়ের জায়গাগুলোকে। পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের কয়ের জন্য একটা শব্দ প্রায় আসে, বিজন মহত্ব। এর মানেটা আসলে কি? এর মানে হল নির্জন বা কোলাহল মুক্ত প্রকৃতির এক বিরাট, শান্ত আর আকর্ষণীয় রূপ। বাক্যহীন মানুষের মতো প্রকৃতিরও যে একটা স্তব্ধ, মহৎ রূপ আছে, লেখক ঠিক এই শব্দটা দিয়েই সেই গভীর ব্যাপারটা বুঝিয়েছেন। একটু কল্পনা করো তো, চণ্ডীপুর গ্রামের নদীর তীরে যখন শুভা চুপচাপ বসে থাকে, প্রকৃতি যেন তখন তার জন্য একটা ভয়েস ট্রান্সলেটর অ্যাপ হিসেবে কাজ করে। হ্যাঁ, ঠিকই শুনেছ। নদীর কলধ্বনি, পাখির ডাক আর পাতার মর্মর শব্দ মিলেমিশে যেন শুভার ওই না বলা কথাগুলোকেই সবার হয়ে বলে দেয়। শুভার যে ভাষা নেই, প্রকৃতি সেই ভাষার অভাবটা পুরোপুরি পূরণ করে দেয়। গ্রামের সাধারণ মানুষ শুভাকে বুঝত না, বরং একটু ভয়ই পেত। কিন্তু তাই বলে কি শুভার কোনো বন্ধু ছিল না? অবশ্যই ছিল, তবে তারা একটু অন্যরকম। গোয়ালের দুটো গাভী, সর্বশী ও পাঙ্গুলি, একটা ছাগল, একটা ছোট্ট বিড়ালছানা আর গোসাইদের ছোট ছেলে প্রতাপ। এই সার্কেলটাই ছিল শুভার আসল জগৎ, কারণ এরা সবাই শুভার নীরব ভাষাকে মানুষের চেয়ে অনেক বেশি গভীরভাবে বুঝতে পারত। এই প্রতাপ চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের সবারই এমন একজন বন্ধু থাকে না, যে হয়তো শুধু চুপচাপ বসে ভিডিও গেম খেলতে পছন্দ করে, বকবক করাটা একদমই পছন্দ করে না। প্রতাপও ঠিক তেমনই। তার প্রধান শখ হল নদীর তীরে ছিপ ফেলে মাছ ধরা, আর এই কাজের জন্য একজন বাক্যহীন সঙ্গী হচ্ছে পারফেক্ট। শুভা চুপচাপ থাকে বলেই প্রতাপ তার মর্ম বুঝত, আর শুভাও প্রতাপের এই নীরব সঙ্গ দারুণ উপভোগ করত। সেকেন্ড পার্টের কুইক রিক্যাপ। আমরা শিখলাম বিজন মহত্ব জিনিসটা কি, কিভাবে প্রকৃতি শুভার মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে, এবং শুভার সেই স্পেশাল বন্ধুদের কথা যারা আসলেই তাকে সত্যি সত্যি ভালোবাসত। এবার গল্পের সবচেয়ে ইমোশনাল জায়গায় চলে আসলাম, পর্ব 3, চূড়ান্ত পরিণতি, সমাজের চাপ ও বিদায়। শুভা বড় হচ্ছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সমাজের মানুষের কানাঘোষো আর সমালোচনা। গ্রামবাসীরা এক পর্যায়ে শুভার পরিবারকে এক ঘরে বা সমাজচ্যুত করার হুমকি পর্যন্ত দেয়। চিন্তা করে দেখো,
আজকের দিনে আমরা যেটাকে সাইবার বুলিং বা এক্সট্রিম পিয়ার প্রেশার বলি, ঊনবিংশ শতাব্দীর গ্রাম্য সমাজে এই গুজব আর একঘরে করার হুমকিটাও ঠিক ততটাই ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করত। ঠিক এই জায়গাটাই হলো গল্পের সবচেয়ে মর্মান্তিক মোড়। পরিবার যখন সমাজের চাপে বাধ্য হয়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন প্রতাপ এসে হাসতে হাসতে সুভাকে বলে, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে। এই একটা অসংবেদনশীল কথা সুভার হৃদয়টাকে আক্ষরিক অর্থেই ভেঙে টুকরো টুকরো করে দেয়। এরপর সুভার তার বাবার পায়ের কাছে বসে অঝরে কান্নার দৃশ্যটি, সত্যি বলছি, যে কারো চোখে জল এনে দেওয়ার জন্য যথেষ্ট। তৃতীয় পর্বের সারসংক্ষেপে আমরা দেখলাম সমাজের এই নিষ্ঠুর চাপ বা বুলিং কিভাবে একটা পরিবারকে তাদের নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করে, আর সুভাকে তার চিরচেনা ভালোবাসার জগৎ থেকে কতটা মর্মান্তিকভাবে শূন্য হাতে বিদায় নিতে হয়। একটু মন খারাপ হলেও এবার আমাদের ফোকাসটা আবার ফিরিয়ে আনতে হবে, কারণ চলে এসেছি পর্ব 4-এ পরীক্ষার মূল প্রস্তুতি। পরীক্ষার জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ হল নেত্রপল্লব, যার সোজা অর্থ হল চোখের পাতা। লেখক সুভার সেই বড়, কালো আর অভিব্যক্তিপূর্ণ চোখগুলোকে বোঝাতে এই চমৎকার শব্দটা ব্যবহার করেছেন। সুভা মুখে কথা না বলতে পারলেও তার এই নেত্রপল্লবের মাধ্যমেই সে পৃথিবীর সব আবেগ, সব না বলা কথা প্রকাশ করত। এখন আমি তোমাদের এমন 3টি একদম মোক্ষম তথ্য দেব, যেগুলো পাঠ পরিচিতি থেকে নেওয়া। এই 3টে পয়েন্ট যদি তুমি তোমার সৃজনশীল প্রশ্নের উত্তরের ঠিক মতো ব্যবহার করতে পারো, তাহলে তোমার উত্তর হয়ে উঠবে একদম পারফেক্ট। খাতা কলম রেডি তো? পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মূল চাবিকাঠি হল এই 3টি কোর থিম। 1. বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিড়ানো ভালোবাসা ও গভীর মমতা। 2. বিশাল নির্বাক প্রকৃতি কিভাবে সুভার আশ্রয়ের একমাত্র জগৎ হয়ে ওঠে সেই ব্যাপারটা। এবং 3. মানুষের সমাজ ঠিক কতটা নিষ্ঠুর আর সহানুভূতিহীন হতে পারে তার বাস্তব চিত্র। এই 3টি দিক বিশ্লেষণ করতে পারলেই তোমার খাতায় সর্বোচ্চ নম্বর পাওয়া কেউ আটকাতে পারবে না। আমাদের ফাইনাল পর্বের রিক্যাপ, আমরা একটা খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখলাম, আর বোর্ড পরীক্ষার সৃজনশীল উত্তরের জন্য গল্পের সেই 3টি মেইন পিলার বা থিম সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা ধারণা পেলাম। কলকাতা যাওয়ার ঠিক আগের রাতে সুভা নদীর ধারের ঘাসের উপর লুটিয়ে পড়ে। সে যেন তার চিরচেনা মাটিকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। প্রকৃতির কাছে এক অসহায় বোবা কিশোরীর এই শেষ আকুতি আমাদের ভেতরটা গভীরভাবে নাড়া দিয়ে যায়। আর ঠিক এখানেই আমাদের একটু থেমে ভাবতে হবে। ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে লেখা এই গল্পটা এখানে শেষ হলেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না, যারা একটু আলাদা, আমাদের আজকের এই আধুনিক সমাজ কি সত্যি তাদের সাথে সঠিক আচরণ করছে, নাকি আজও আমরা সেই আগের মতোই সহানুভূতিহীন রয়ে গেছি? এই ভাবনার জায়গাটি তোমাদের জন্যই উন্মুক্ত রাখলাম। আজাদ একাডেমির আজকের এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। এভাবেই শিখতে থাকো আর জ্ঞান অর্জনের এই চমৎকার যাত্রা উপভোগ করতে থাকো।